নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। গোপীবল্লভপুর 1 নম্বর। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের অপারেশন সিন্দুর। এয়ার স্ট্রাইকের খুশিতে গোপীবল্লভপুরে ফাটল বাজি পটাকা। ঝাড়গ্রাম পুকুরিয়া গ্রামে হাতির হানায় নষ্ট হলো 4 কাঠা জমির ফসল। ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে দেদার সরকারি জমি দখল করে বিক্রি। ওয়েস্ট বেঙ্গল। ভারত পাকিস্তান যুদ্ধে ড্রোন থেকে চপার পাকবধে প্রস্তুত ভারত। ঝাড়গ্রাম সার্ভিস রোড নির্মাণের জন্য জবরদখল করা দোকানের একাংশ জিসিপি দিয়ে ভেঙে ফেলল ঝাড়গ্রাম পৌরসভা। সাঁকরাইলের বারোডাঙ্গা বিট এলাকায় দাপিয়ে বেড়ালো 3টি দাঁতল হাতির একটি দল। নষ্ট 10 কাঠা জমির ধান চাষ। আছড়ে পড়ল একের পর এক মিসাইল। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালালো ভারত। ঝাড়গ্রাম নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরিয়া এলাকায় দুর্ঘটনার কবলে 4 চাকা গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির চালক। ঝাড়গ্রাম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ক্যানেলের দুধারে দেদার চলছে অবৈধভাবে সরকারি জমি দখলদারি। মেদিনীপুর। অপারেশন সিন্দুরের পরেই মেদিনীপুরে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। বাজনা বাজিয়ে আবির খেলল বিজেপি কর্মীরা। শালবনী। মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের জয়। শালবনীর ডাঙ্গরপাড়ার অনিন্দিতা কোমা থেকে ফিরে মাধ্যমিকে সফল। নারায়ণগড় রানী সরাইতের মহিলা তৃণমূলের উদ্যোগে অঞ্চলে আঁচল কর্মসূচি আয়োজিত হলো। মেদিনীপুর। কালবৈশাখীর দাপটে ঝড় বৃষ্টি মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলা শহরের বিভিন্ন এলাকাও। মেদিনীপুর। মাধ্যমিকে 92% বেশি নম্বর পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে পিড়াকাটার সিভিক কন্যা। পাশে থাকার আশ্বাস দিলেন এসপি। অপারেশন সিন্দুর। বাহাওয়ালপুর থেকে কোটালি কেন এই জায়গাগুলি বেছে নিল ভারতীয় সেনা? সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিন্দুর। ভারতের মাটিতে দাঁড়িয়েই পাকিস্তানে ঘাঁটি করে থাকা জঙ্গিদের যোগ্য জবাব দিল ভারতীয় সেনা। বীরভূমে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। মৃত 1, জখম 18। আজ বুধবার শহরের আবহাওয়া কেমন থাকবে, কখন হতে পারে ঝড় বৃষ্টি, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। রাজনীতি নয়, রাজধর্ম পালন করুন। বিভাজন নিয়ে মোদীকে তোপ মমতার। 120 কোটি। সুপ্রিম কোর্টের ধনীতম বিচারপতি বিশ্বনাথন। বিজ্ঞাপন ও প্রচার ছাড়া ওবিসি সমীক্ষা নয়, নির্দেশ হাইকোর্টের। বালোচ বিদ্রোহীদের বোমায় উড়ল পাক সেনাবাহিনীর গাড়ি, নিহত 7। নিত্য উত্তোলনে ভূগর্ভস্থ জলের ভাণ্ডারে টান। হাল ফেরাতে আসরে কলকাতা পুরসভা। এনআরআই কোটায় ডাক্তারির ভর্তিতে অনিয়ম, শহরের 5 জায়গায় ইডির হানা। জঙ্গি হামলার কথা 3 দিন আগেই জানতেন প্রধানমন্ত্রী, দাবি খড়গের। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুর, জয় হিন্দ প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট তারকারা। নয়াদিল্লি। পহেলগাঁওয়ে নৃশংস হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। নিরীহ পর্যটকদের নিশানা বানানোর 15 দিনের মধ্যেই জঙ্গিদের বিচার করল বাহিনী। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর মিলে মোট 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এবার থেকে সেনাকে অভিনন্দন জানানো শুরু হয়েছে। খোদ অমিত শাহ ভারতীয় সেনার এই সাহসিকতার প্রশংসা করেছেন। প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকারাও। অপারেশন সিন্দুর হ্যাশট্যাগ দিয়ে বীরেন্দ্র সহবাগ লিখেছেন রক্ষিত জয় হিন্দ কি সেনা। গৌতম গম্ভীর লেখেন জয় হিন্দ। নিজের ইনস্টা স্টোরিতে অপারেশন সিন্দুরের সমর্থন করেছেন বরুণ চক্রবর্তী। এছাড়া এয়ার স্ট্রাইকের ছবি পোস্ট করে সুরেশ রায়না জানান, অপারেশন সিন্দুরের মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া হলো। অন্যদিকে অপারেশন সিন্দুর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড তারকারাও। অক্ষয় কুমার ভারতীয় সেনা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন জয় হিন্দ, জয় মহাকাল। আবার অভিনেতা অনুপম খের জানান ভারত মাতা কি জয়। অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ওরা বলেছিল মোদিকে বলে দিতে, এবার মোদি ওদের বলে দিল, হ্যাশট্যাগ অপারেশন সিন্দুর। এছাড়াও সুনীল শেট্টি লেখেন, সন্ত্রাসের কোনো ছাড় নেই। রিতেশ দেশমুখ লেখেন, জয় হিন্দ কি সেনা, ভারত মাতা কি জয়। নয়াদিল্লি। পহেলগাঁও হামলার পর প্রথম বদলা নিল ভারতীয় সেনা। মিডনাইট স্ট্রাইকের মাধ্যমে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা। মঙ্গলবার মধ্যরাতেই অপারেশন সিন্দুরের সাফল্যের কথা জানানো হয় ভারতীয় সেনা তরফে। এরপর আজ সকাল 10টা 35 মিনিটে সাংবাদিক বৈঠকে বসে সেনা। উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেনা তরফে হাজির থাকা 2 প্রতিনিধির মধ্যে একজন উইং কমান্ডার ভূমিকা সিং ও অন্যজন কর্নেল সোফিয়া কুরেশি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পহেলগাঁওয়ে মহিলাদের সামনেই স্বামীকে হত্যা করে যেভাবে তাদের স্মৃতির সিঁদুরের উপর আঘাত করা হয়েছিল, তার বদলা নিতেই অপারেশন সিন্দুর লঞ্চ করে ভারত। আর সেই কারণেই সাংবাদিক বৈঠককেও রাখা হয়েছিল 2 মহিলা সেনানীকেও। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, মুম্বাইয়ের পর পহেলগাঁওয়ের হামলা ভারতের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই হামলায় পরিবারের সামনেই পুরুষদের মাথায় গুলি করা হয়েছে। জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। জৈশ লস্করের এই ধরনের সংগঠনের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ করে চলছে, তার বিরুদ্ধেই ভারতের এই জবাব। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, রাষ্ট্রসংঘ গত 25 এপ্রিল পহেলগাঁও হামলার নিন্দা করে ন্যায়বিচারের পক্ষে সওয়াল করেছিল। ভারত সেই ন্যায় বিচারের ভিত্তিতেই এই প্রত্যাঘাত করল। অন্যদিকে ভারতীয় সেনার এই প্রত্যাঘাতের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন উইং কমান্ডার ভূমিকা সিং ও অন্যজন কর্নেল সোফিয়া কুরেশি। তারা জানান, এই পাল্টা জবাবের মাধ্যমে পাকিস্তানের মোট 9টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয়েছিল, সেগুলি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কোনো সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র বেছে বেছে নির্দিষ্ট বিল্ডিংগুলিকেই নিশানা করা হয়েছে। পাকিস্তানের সেনা ঘাঁটিতেও হামলা করা হয়নি। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, পাকিস্তানের মধ্যে যে কটি জঙ্গি ঘাঁটি ওড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে সিয়ালকোটের শারজাল ক্যাম্প, মেহমুনা জোয়া ক্যাম্প। এই ক্যাম্পগুলি পরিচালনা করা হতো হিজবুলের তরফে।
ভারতীয় বায়ুসেনা বেছে বেছে এগুলিকে নিশানা করে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরেও একাধিক জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয়। এই ক্যাম্পগুলি মূলত জৈশ ও লস্করি তৈবার ঘাঁটি ছিল। এদিন অপারেশন সিঁদুরের মাধ্যমে এই ঘাঁটিগুলিকেই গুড়িয়ে দিয়েছে সেনা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 7ই মে বীরভূমে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত 1, জখম 18 জন। সিউড়ি বেহাল রাস্তার জেরে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস, আর সেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক যাত্রীর। মৃতের নাম গদাধর ভান্ডারী। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন প্রায় 18 জন যাত্রী। তাদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির পাত্রাতে, আর সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি বীরভূমের গামারকুণ্ডু থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। পাত্রাতে রাস্তা খারাপ থাকার কারণ দুর্ঘটনার কবলে পড়েই ঘটেছে দুর্ঘটনাটি। জখমদের ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে। দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে, কেমন থাকবে শহরের আবহাওয়া। কলকাতা গত সপ্তাহে ঝড় বৃষ্টির জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গ থেকে শহরে। তবে ধীরে ধীরে ঝড় বৃষ্টির দাপট কমতে থাকায় ফিরেছে অস্বস্তিকর গরম, বাড়ছে তাপমাত্রা। আজ বুধবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গতকাল মঙ্গলবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। আজ বুধবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন শহর থেকে জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায়। আজ বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 120 কোটি সুপ্রিম কোর্টের ধনীতম বিচারপতি বিশ্বনাথন। নয়াদিল্লি বেঞ্জির দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এলো। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার দিল্লির বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হওয়ার পর থেকে বিচারপতিদের সম্পত্তি সম্পর্কে নানাবিধ গুঞ্জন শুরু হয়েছিল। তারপরে গত 1 এপ্রিল স্বচ্ছতা প্রমাণে শীর্ষ আদালতের বিচারপতিদের ফুল কোর্ট মিটিংয়ে ঠিক হয় সবাই নিজেদের সম্পত্তির জন্য জনসমক্ষে তুলে ধরবে, যাতে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ বা সংশয় না থাকে। সেই মতো সুপ্রিম কোর্টে 33 জন বিচারপতির মধ্যে এখনও পর্যন্ত 21 জন নিজেদের টাকা পয়সা, গয়নাগাটি, গাড়ি বাড়ি হিসেব দিয়েছেন। 2 বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং জয়মাল্য বাগচি অবশ্য এখনও তাদের সম্পত্তির হিসেব দেননি। সুপ্রিম কোর্ট বিচারপতিদের এই সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে এলো এই প্রথমবার। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের সম্পত্তির খতিয়ান স্রেফ দেশের প্রধান বিচারপতিকে জানাতেন, এখন প্রকাশ্যে আনা হলো। ঘোষিত সম্পত্তির তালিকায় এখনও পর্যন্ত সর্বোচ্চ আদালতের সবচেয়ে ধনী বিচারপতি কে.ভি. বিশ্বনাথন। তার ঘোষিত সম্পত্তিতে দেখা যাচ্ছে বিনিয়োগের ইনভেস্টমেন্ট পরিমাণ 120 কোটি 96,90,918 টাকা। এছাড়া রিজার্ভ ব্যাংকের এলআরএস স্কিমে রয়েছে আরও 5 লক্ষ টাকা। যদিও সরকারকে করও দিয়েছেন 91 কোটি 47,76,013 টাকা। রয়েছে টয়োটা হাইব্রিড, ক্যামরি এবং অল্টিস গাড়ি। নয়াদিল্লির সফদরজঙ্গে 300 বর্গ ইয়ার্ড করে 2টি বাড়ি। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে 2000 বর্গফুটের অ্যাপার্টমেন্ট। অন্যদিকে এখনও পর্যন্ত ঘোষিত 21 বিচারপতির মধ্যে সবচেয়ে গরিব বিচারপতি সুধাংশু ধুলিয়া, যার 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মোট 3,38,633 টাকা। 2008 সালে কেনা মারুতি জ্যান এস্টিলো গাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে দেরাদুনে। নৈনিতালের কাছে মাল্লিতালের বাড়িও মর্টগেজে। দেশের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্নার সম্পত্তি কত? সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে তার ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে 55,75,000 টাকা, পিপিএফ 1 কোটি 6,86,000 টাকা, সোনা আছে 250 গ্রাম, রূপো 2 কেজি, যার অধিকাংশই হয় উপহার নয়তো পৈতৃক সূত্রে পাওয়া। গাড়ি বলতে একটি মারুতি সুইফট। দক্ষিণ দিল্লিতে 3 কামরার ডিডিএ ফ্ল্যাট। নয়াদিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজে 4 কামরার ফ্ল্যাট। পরবর্তী প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের ব্যাংক ব্যালেন্স 19,63,584 টাকা, পিপিএফ 6,59,692 টাকা, 5,25,859 টাকা মূল্যের সোনা অলংকার। মহারাষ্ট্রের বান্দ্রায় নিজের রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। নয়াদিল্লির ডিফেন্স কলোনিতে নিজের নামে অ্যাপার্টমেন্ট। অমরাবতী এবং নাগপুরে কৃষি জমি। বিচারপতি গাভাইয়ের পরে প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা বিচারপতি সূর্যকান্তর। তার 16টি ফিক্সড ডিপোজিটে রয়েছে 4,11,22,395 টাকা। রয়েছে 100 গ্রাম সোনার গয়না, 3টি দামি ঘড়ি। বালোচ বিদ্রোহীদের বোমায় উড়ল পাক সেনাবাহিনীর গাড়ি, নিহত 7। ইসলামাবাদ পাকিস্তানে ফের হামলা চালালো বালোচ লিবারেশন আর্মি বিএলএ। বিদ্রোহীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে সোমবার প্রাণ গেল 7 জন পাক সেনার। ইসলামাবাদের তরফে এমনটাই জানানো হয়েছে, যদিও বিএলএর দাবি 2টি পৃথক হামলার মৃত্যু হয়েছে 14 জন পাক সেনার। জানা গেছে সোমবার বালুচিস্তানের গদর বন্দরের কাছে হামলা হয়। বন্দর সংলগ্ন জিওয়ানি শহরে সাঁজোয়া গাড়িতে টহল দিচ্ছিল সেনার ওই দলটি। সম্ভবত রাস্তার পাশে আইডি রাখা ছিল। সেনার গাড়িটি সেখানে যেতেই দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন পাক সেনার। গুরুতর আহত অবস্থায় বাকিদের কাছের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গুড়িয়ে গিয়েছে গাড়িটি। গত 26 এপ্রিলও আইডি বিস্ফোরণে 10 জন আধা সেনার মৃত্যু হয়। সেই ঘটনারও দায় স্বীকার করেছিল বিদ্রোহীরা।
এছাড়া কয়েকদিন আগেই বালুচিস্তানের কালাত জেলার মঙ্গোচের শহরে হামলা চালায় বিএলএ। তারপর থেকে পুরো শহরের দখল নিয়েছে তারা। উড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত সরকারি কার্যালয়, অবরুদ্ধ করে রাখা হয়েছে কোটেয়া করাচি হাইওয়ে, গদর বন্দর সহ সংলগ্ন এলাকা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ। পুরো বালুচিস্তান প্রদেশই বিভিন্ন খনিজ সম্পদে পরিপূর্ণ। সেখানে চীনের আর্থিক সাহায্য নিয়ে বিভিন্ন পরিকাঠামো গড়ে তুলেছে পাকিস্তান, কিন্তু স্থানীয় বালুচদের ঠাঁই হয়নি। উল্টে তাদের উপর আরও অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। তাই চীনের সাহায্যে তৈরি হওয়া পরিকাঠামোয় পাল্টা হামলা শুরু করেছে স্বাধীনতাকামী বালুচ বিদ্রোহীরাও। এর আগে তারা চীনের নাগরিকদের উপরও হামলা চালিয়েছে। চলতি বছরের মার্চেই কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বিদ্রোহীরা। দুদিন ধরে গোটা ট্রেন দখল করে রাখে তারা। ঘটনায় শতাধিক পাক সেনা ও আধা সেনা এবং আইএসআই সদস্যের মৃত্যু হয়েছিল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নিত্য উত্তোলনে ভূগর্ভস্থ জলের ভাণ্ডারে টান, হাল ফেরাতে আসরে কলকাতা পুরসভা। মাটির তলায় জল পাঠাতে 45টি রিচার্জিং পয়েন্ট। কলকাতা শহরে এখনও পরিশ্রুত পানীয় জলের পর্যাপ্ত উৎপাদন নেই, তাই শহরবাসীর জলের চাহিদা সামাল দিতে প্রতিদিন প্রায় 40 মিলিয়ন গ্যালন ভূগর্ভস্থ জল উত্তোলন করতে হয় কলকাতা পুরসভাকে। এর বাইরে বেসরকারিভাবে বহু গভীর নলকূপ মাটির তলার জল নিয়মিত তুলছে, কিন্তু পরিবেশের স্বাস্থ্যে ভূগর্ভস্থ জল তোলা বন্ধ হওয়া উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে পরিশ্রুত পানীয় জলের উৎপাদন বাড়িয়ে গভীর নলকূপগুলি পুরোপুরি বন্ধ করতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। সেই সঙ্গে মাটির নিচে জলের পরিমাণ বাড়াতে বৃষ্টির জল ভূগর্ভে পাঠানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে পুর কর্তৃপক্ষ। এর জন্য তৈরি হবে রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিচার্জিং পয়েন্ট। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এই প্রকল্পে সিলমোহর পড়েছে বলে খবর। শহরের বুকে মোট 45টি রেন ওয়াটার হারভেস্টিং পয়েন্ট তৈরি করা হবে বলে ঠিক হয়েছে। আপাতত 20টি পয়েন্ট দিয়ে কাজ শুরু হচ্ছে। মূলত শহরে যেসব অঞ্চল বা রাস্তায় জল জমার সমস্যা বেশি, সেখানেই এই ধরনের ইউনিট বসানো হবে। রাস্তার নিচে একপাশে বা ফুটপাতের নিচে 500 বর্গফুট মতো জায়গা পেলে সেখানে এই প্ল্যান্ট তৈরি করা যাবে। কেমন হবে এই ব্যবস্থা? কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রথমে গেলিপিট দিয়ে বৃষ্টির জল মাটির তলায় থাকা একটি ডিসিলেটিং চেম্বারে ঢুকবে। সেখানে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে সেই জল পরিশোধন করা হবে। ভারী পলি বা নোংরা ট্যাঙ্কের তলায় থিতিয়ে পড়বে। রাস্তার উপরে থাকবে ম্যানহোল। যেভাবে ম্যানহোল খুলে নিকাশি পরিষ্কার করা হয়, এক্ষেত্রেও ঠিক সেভাবে ম্যানহোল খুলে ওই চেম্বার পরিমুক্ত করা যাবে। সেই চেম্বারের জল পাইপের মাধ্যমে একটি মাইক্রো ফিল্টারে পৌঁছবে, যেখানে বালি, চারকোল সহ নানা রকম উপকরণের মাধ্যমে সেই জল আরও পরিশ্রুত হবে। সেই জল এবার একটি পাইপ লাইনের মাধ্যমে চলে যাবে মূল ট্যাঙ্ক বা চেম্বারে। সেখান থেকে একটি পাইপের মাধ্যমে মাটির 90 ফুট নিচে বালি মাটির স্তরে রিচার্জ করা হবে সেই জল। ওই স্তর থেকে প্রকৃতিভাবেই পরিশ্রুত হতে হতে পৌঁছে যাবে মাটির 700 থেকে 800 ফুট নিচের জলস্তরে। পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং বলেন, ভালো কাজের পুরস্কার হিসেবে কলকাতা পুরসভা কেন্দ্রের বিপর্যয় মোকাবিলার তহবিল থেকে 500 কোটি টাকা পেয়েছে। সেই টাকায় শহরের নিকাশি উন্নয়নের বিভিন্ন কাজ শুরু হচ্ছে। তার মধ্যেই রয়েছে মাটির তলায় ওয়াটার রিচার্জের এই প্রকল্প। এক আধিকারিক বলেন, একটি মূল চেম্বার যেখান থেকে জল সরাসরি মাটির তলায় যাবে, সেগুলির ধারণ ক্ষমতা হবে প্রায় 50,000 লিটার। সরাসরি বৃষ্টির জল মাটির তলায় পাঠানো উচিত হবে না, কারণ মাটির উপরে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ জলের সঙ্গে মিশতে পারে। তা সরাসরি ভূগর্ভে পৌঁছলে সেখানকার জলও বিষাক্ত হয়ে উঠতে পারে। তাই বিভিন্ন পর্যায়ে ফিল্টার করেই সেই জল মাটির নিচে পাঠানো হবে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। নমস্কার।